আসসালামু আলাইকুম। পড়ছি গল্প আমার আলাদিন। লিখেছেন জাবিন ফুরকান। পর্ব ৫৬। পরবর্তী ১ ঘন্টার ভেতর সাইবান ৫ বার বমি করার পর ইরাম আর বসে থাকতে পারল না। কুয়াকাটার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে, কিন্তু সেখানে ডাক্তার নেই। বাজে অবস্থা নিয়ে খানিক হম্পিদম্পি করে লাভ হলো না। ইরামও অন্যান্যদের উপর ভরসা করতে পারল না। কুয়াকাটার যাত্রার সেখানেই সমাপ্তি টেনে সাইবানকে নিয়ে যাওয়া হলো বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতোমধ্যে সামিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি ঢাকা থেকে শেরেবাংলায় কর্মরত পরিচিত এক এক্স কলিগকে ফোন দিয়ে আগেভাগে জানিয়ে রেখেছিলেন বিধায় সবকিছু প্রস্তুত ছিল। তাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। ডাক্তার এসে সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। সাইবান কি কি খেয়েছে, কি কি করেছে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন। রক্তচাপ মেপে দেখলেন। পাশে চিন্তিত মুখে দণ্ডায়মান অনুরাগ এবং সুগন্ধা। বন্ধুর অবস্থা সত্যিই বেগতিক দেখে অনুরাগের উৎফুল্লতা দূর হয়েছে। ব্রজরায় হালকা আতঙ্কের ভাঁজ। ইরামের কোলে বাচ্চা থাকায় তাকে বসতে চেয়ার দেওয়া হয়েছে। বিছানায় শোয়া সাইবানকে ভালোমতো পরীক্ষা করা শেষ করে ডাক্তার নিঃশ্বাস ফেলে বললেন, আপাতত বদ হজমে মনে হচ্ছে। স্ট্রেস, অতিরিক্ত পরিশ্রম, খাবারে অনিয়ম এবং শারীরিক চাপের কারণে শরীরে ইফেক্ট পড়েছে। গুরুতর কিছু নয় তো? অনুরাগের প্রশ্নে মাথা দুলালেন ডাক্তার। স্যালাইন দেওয়ার পর আরেক দফায় পরীক্ষা করে এরপর নিশ্চিতভাবে বলতে পারবো। কেউ আর তর্ক করল না। ডাক্তার নার্সদের নির্দেশনা দিয়ে বিদায় নিলেন। একজন নার্স সবকিছু ঠিকঠাক করতে লাগলো। অন্যজন সাইবানের হাতে ক্যানোলা লাগানোর জন্য প্রস্তুতি নিল। ইরাম চেয়ারে বসে বিষাদ নিয়ে দৃশ্যটা দেখল। তার বুকে লেপ্টে থাকা ইজান ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে সামনে। অনুরাগ, কি যেন বলছিলি তুই একটু আগে? হুট করে সাইবানের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। তাতে অনুরাগ ঘাবড়ে গেল। ঘাড়ে হাত রেখে সে শুধালো, কই, কখন, কি বলেছি? যখন বাথরুমে ছিলাম, তুই এলি, এরপর? অনুরাগ ঢোক গিলে দৃষ্টি ফিরিয়ে নিল। দাঁতে জিভ কামড়ে ধরল। সাইবান দুর্বল অবস্থায়ও কটমটে চাহনি নিক্ষেপ করতে ভুলল না। ঢাকায় ফিরে তোকে সাইজ করছি আমি, তারা। হইছে হইছে, এত পেঁচাল পারেন কেন? এক পা কবরে গেছে গা, এখনো চোপার জোর কমে না। ঠ্যাংরা পুরুষ মানুষ। সুগন্ধা টিপ্পনি কাটতেই সাইবান রীতিমতো বিছানা থেকেই উঠে পড়ছিল, কিন্তু মাথা ঘুরে ওঠায় পুনরায় শুয়ে পড়তে বাধ্য হলো। তবে তার মুখ থামল না। জরিনার আম্মা, দোয়া কর আমার এক পা যেন কবরেই থাকে। কবর থেকে ভুলেও যদি 2 পা বেরিয়ে যায়, শ্মশান ঘাটে তোর নামের একটা চিতা রেডি করে রাখিস। আই চুপ! ভুল কে বলেছে সুগন্ধা? শরীরের 12টা বাজি, এখন লম্বা লম্বা কথা। চুপ, একদম চুপ! হঠাৎ ধমকে উঠল ইরাম। এতক্ষণ যাবৎ কেউ দমাতে না পারলেও অর্ধাঙ্গিনীর কঠোর শাসনে মুহূর্তেই মুখে খিল আটল সাইবান। কাঁচোমাচো চেহারায় করুণ দৃষ্টিতে তাকালো। বিপরীতে শুধু ইরামের চোখ রাঙানি লাভ করলো। নার্স ততক্ষণে ক্যানোলা প্রস্তুত করে ফেলেছে। সুচালো প্রান্তটা হাতের পিঠের প্রবেশ করতেই হালকা ব্যথায় হিসিয়ে উঠল সাইবান। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রাখলো যেন আর কোনো প্রতিক্রিয়া না বেরোয়। কারোরই খেয়াল রইল না সেখানে উপস্থিত অন্য একজনের সম্পূর্ণ দৃশ্যের উপর তীক্ষ্ণ নজর। ইরামের কোলে বসে থাকা ইজান নিষ্পলক চেয়ে আছে সাইবানের দিকে। নার্স ক্যানোলা লাগানোর পরপরই ছেলেটার ভ্রুজোড়া সামান্য কুঞ্চিত হয়েছে, সেটা সে দেখেছে। ঠিক তখনই চিৎকার করে তীক্ষ্ণ গলায় কেঁদে উঠল সে। হাত পা ছুঁড়ে এমনভাবে কাঁদতে লাগলো যে তার চেহারা টকটকে লাল হয়ে উঠল। সেই কান্নার ধ্বনি প্রতিফলিত হলো দেয়ালে দেয়ালে। সবাই হকচকিত হয়ে ফিরে দেখলো ইজানকে। তাকে এমন ছটফট করতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল ইরাম। বুকে চেপে শান্ত করার চেষ্টা চালালো। এই তো, আব্বু, আম্মু এইখানে, এই যে। না না, আমার সোনা মানিকটা। কাঁদে না, কাঁদে না। অথচ ইজানের কান্না থামলো না কিছুতেই। সাইবানের দিকে চেয়ে সমানে কেঁদে যাচ্ছে সে। বেড থেকে দৃশ্যটা খেয়াল করে সাইবান মৃদু হেসে নিজের অন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে আমার বুকে দিন। ইরাম প্রথমটায় অবাক হলো, তবে পরবর্তীতে মাথা দুলিয়ে এগিয়ে গেল। ক্রন্দনরত ছটফটে ইজানকে আস্তে করে সাবধানে সাইবানের বুকের উপর রাখলো। ক্যানোলা সামলে সাইবান ছেলের পিঠে হাত বুলিয়ে আনলো। আব্বু, এই যে বাবা, বাবার কিছু হয়নি, বাবা একদম ফিট আছে। কাঁদে না আমার আব্বুটা। ইজানের ছটফটানি কমে এলো। ছোট ছোট হাত দুখানা সাইবানের টি শার্ট মুঠো পাকিয়ে ধরে মুখ গুজে রইল সে। ইরাম এবং বাকিরা মুগ্ধ চোখে দৃশ্যটা দেখল। তবে বাবার কষ্ট হচ্ছে ভেবেই কাঁদছিল ইজান। ইরামের চোখ জোড়া হালকা সিক্ত হলো কেন যেন। এতটা বুঝতে শিখলো কবে ইজান? চোখের পলকে কেমন বড় হয়ে গেল।
সাইবানকে বিশ্রাম দিতে বাকিরা কেবিন থেকে বিদায় নিল। রয়ে গেল শুধু ইরাম আর ইজান। সবাই চলে যেতে চেয়ারটা বিছানার কাছে টেনে বসলো ইরাম। চোখ তুলে দেখলো স্যালাইনের ব্যাগ। পরক্ষণে দৃষ্টি নামিয়ে দেখলো স্বামী এবং তার বুকে চুপটি করে ফোপাতে থাকা সন্তানকে। রমণী হাত বাড়িয়ে সন্তানের মাথায় আলতোভাবে ছুঁয়ে দিল। তাতেও লজ্জাবতীর ন্যায় আরো নেতিয়ে গেল ইজান। দৃশ্যটা এতটাই মোহনীয় যে চোখ ফিরানো গেল না। কেমন বাবা গো তুমি? ছেলেকে পর্যন্ত চিন্তায় ফেলে দিলে। এটা কেমন বিচার হলো? সাইবানের ঠোঁটে ক্ষীণ হাসি ছড়িয়ে পড়ল। মাথা সামান্য কাত করে ইজানের মাথায় চুমু এঁকে পরক্ষণের ইরামের চোখের দিকে চেয়ে বলল, এর জন্য আপনিই তো দায়ী। ইরাম ভ্রু উঁচু করল। আমি? আমি আবার কি করলাম? আপনার অতিরিক্ত ভালোবাসায় বদ হজম হয়ে গেল। এমন বদ হজম আমার বারবার হোক। এবার ইরামের চেহারা খানিক রেঙে উঠল। দুহাত গুটিয়ে সে বলল, সুগন্ধা ঠিকই বলেছে, দুনিয়া উল্টে যাবে কিন্তু তোমার কথার জোর কমবে না। জরিনা সকিনাদের কথা বাদ দিন, এদিকে আসুন। নিজের কৃতকর্মের শাস্তি না পেয়ে যাচ্ছেন কোথায়? নিজের ভালো হাতটা উঠিয়ে শটান ইরামের ঘাড় চেপে জোরে টানে নামিয়ে আনলো সাইবান। তারপরে অর্ধাঙ্গিনী ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। ইরাম জোর করে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করলো না। যদি স্বামী ব্যথা পায়, প্রতিক্রিয়া করতে বাধ্য হলো সে। দীর্ঘক্ষণ চলল আদরে ভালোবাসার বিনিময়। অতঃপর ইজানের হালকা ফোপানোর শব্দে ইরামকে ছাড়লো সাইবান। তবে দূরে সরতে দিল না। কপালে কপাল ঠেকিয়ে চকচকে ঠোঁটে হাসি নিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য কাদার আরেকটা মানুষ বেড়ে গেল। একটা নয়, দুটো। পাল্টা বলল ইরাম। সাইবান গভীর নয়নে অর্ধাঙ্গিনীকে দেখল। তারপর শব্দহীন মুচকি হেসে আরেক দফায় তার ঠোঁটে শুষ্ক এক চুমু খেয়ে ছেলের দিকে ফিরল। হাত বাড়িয়ে ইজানের চোখের পানি মুছে দিতে সে বলল, এমনিতে তো বাপকে দুই চোখে সহ্য করতে পারিস না। খালি শত্রুতামি, ভণ্ডামি, লাথি আর সাইরেনগিরি। আজকে তো আলগা পিরিত দেখানোর কারণ কি রে পটলা? বাপের প্রেমে পড়েছিস? পড়তেই হবে মামা। আমি তোর বিনা শ্রমে হওয়া বাপ। নাও, উইথ লাইসেন্স ফ্রম ইয়োর আম্মা। উম গুনিয়ে উঠল ইজান। তাতে চেহারা নরম হয়ে এলো সাইবানের। ছেলের নিষ্পাপ মুখমণ্ডলে চেয়ে মনের অজান্তেই সে গুনগুন করে গেয়ে উঠল, ভালো তোর সাথে থাক, জেনে রাখ, জেনে রাখ, পাশেই কেউ তো আছে, হাতটি ধরে, ভুবন ডাঙায় থাক আলোয় ভরে। সুরের মূর্ছনায় ছেয়ে গেল চারপাশ। ইরামের মনে পড়ে গেল হাতে অ্যাসিড লাগার পর ইজানের হাসপাতালের দিনের কথা। সেদিনও এভাবেই ছেলেকে বুকে চেপে গান শুনিয়েছিল সাইবান। আর ইজান শান্ত হয়ে চুপটি করে শুনে যাচ্ছিল। কোনো ব্যতিক্রম আজও হলো না। বাবার কণ্ঠ কানে যেতেই ইজানের ফোপানি বন্ধ হয়ে গেল। জলজলে চোখে অদূর পানে চেয়ে নীরবে শুনে যেতে লাগলো বাচ্চাটা। একইভাবে ইরামও। মানুষ হয়ে থাক সততা সাহসে, নামি দামি কেউ তোকে হতে হবে না। এই পর্যায়ে নিজেকে আর আটকাতে পারলো না ইরাম। ঝুঁকে আলতো করে সাইবানের বুকের অপর পাশে মাথা রাখলো। স্বামীর বিচরণ করা হাত সন্তান এবং অর্ধাঙ্গিনী উভয়কেই ছুঁয়ে গেল। জানালার বাইরে উজ্জ্বল সূর্য স্বর্ণের কিরণ ঢেলে দিল। বাতাসে ভাসলো ফুলের ঘ্রাণ। পাখিরা কিচির মিচির করে ডেকে উঠল। সঙ্গে বইল সাইবানের সুরেলা আবেদন, যা শুধু সন্তানের মাঝে আবদ্ধ নেই, ছুঁয়ে গেল স্ত্রীকেও। এ যেন জানান দিল নব্য সূচনার। অতিক্রান্ত হয়েছে দীর্ঘ 3 মাস। ইরামের জীবনে বুঝি সবটুকু সুখ এসে ধরা দিয়েছে। আর কোনো কিছুর কমতি নেই। ইজানের বয়স এখন 9 মাস প্রায়। নিজে নিজে বসা আর হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে এখন সে ওস্তাদ। বেশ কয়েকটা দাঁতও গজিয়েছে। সঙ্গে বেড়েছে দুষ্টমির উৎপাত। সমস্ত বাড়িটাকে মাথায় তুলতে একখানা ইজান যথেষ্ট। সামিয়া আর সুগন্ধা তো ইজান বলতে অজ্ঞান। মুন্সিবাড়ি থেকে ইহান প্রায়ই আসে শুধুমাত্র ইরামের সঙ্গে কথা বলতে আর ভাগিনাকে দেখতে। রাহাত আর মিথিলার সঙ্গেও সম্পর্কটা বর্তমানে সহনশীল, কারণ ইরামের মুন্সিবাড়িতে থাকা অংশের সমপরিমাণ অর্থ তারা পরিশোধ করে দিয়েছে। তাই বিষয়টা নিয়ে আর কথা বাড়ায়নি ইরাম। ফ্রিল্যান্সিং এর কোর্স ইতোমধ্যে শেষ করেছে ইরাম। সে বর্তমানে একজন পুরোদস্তুর ফ্রিল্যান্সার। তবে এখনো সেই অনুপাতে কাজের পরিমাণ বাড়েনি। এখনো নিজের স্কিল ঝালাই করতে ব্যস্ত সময় পার করে সে। তাছাড়া এখন একটা চাকরিও আছে তার। কাইসানের টেকনিক্যাল টিমের একজন সদস্য সে। সিনিয়রদের থেকে কাজ শিখতে আর করতে বেশ ভালো লাগে তার। মাস শেষে একটা সম্মানই পাওয়া যায়। আহামরি কিছু নয়, তবে ইরামকে খুশি করতে যথেষ্ট। ইচ্ছা হলে নিজের টাকায় একটা জামা নেওয়া যায়, জুতো নেওয়া যায়, কখনো বা ছেলের জন্য টুকটাক খেলনা কেনা যায়। যদিও সাইবান নিজের বহু আগে বলা কথা মতো প্রতি মাসে ক্লোজেটের ড্রয়ারে ইরামের খরচের জন্য ওয়ালেট ভরে রাখে, তবুও
নিজের উপার্জনের খুশিটা তো ভিন্ন হবেই। সাইবানের টাকা খরচ করতে বর্তমানে সে দ্বিধাহীন। গত মাসে একটা দামি জামদানি কিনলো। স্বামীর সঙ্গে তার মোটামুটি সকল প্রকারের সংকোচে দূর হয়েছে। এই বন্ধন এখন ভরসার, আবেগের, যার কেন্দ্রবিন্দুতে আছে ইজান। আজকাল সব কাজ পরিবার সামলেও ইরাম নিজের শখ নিয়ে ভাবে। ফ্রি থাকলেই স্পিকার অন করে রুমের মাঝে কত্থক করে। মুদ্রাগুলো ভুল হলে ইউটিউব টিউটোরিয়াল দেখে নেয়। নাচ নিয়ে এগোনোর কোনো ইচ্ছা তার নেই, তবে নিজের একান্ত সময়টাকে মুখর করে তুলতে এর জুড়ি মেলা ভার। মা যখন স্রোতস্বিনীর তরঙ্গ হয়ে নাচে, তখন ইজান বিছানায় বসে মুগ্ধ চোখে দেখে আর খিলখিল করে হাসে। কখনো বা করতালি দেওয়ার চেষ্টা করে। মায়ের শিল্পের একনিষ্ঠ দর্শক সে। ছেলের চেহারায় ফুটে ওঠা বিরাট মুগ্ধতাটুকুই ইরামকে উষ্ণতায় জড়িয়ে ফেলে। কখনো কখনো সাইবান এসে লুকিয়ে দরজার পেছনে দাঁড়িয়ে থাকে। তার নাচ দেখে নিঃশব্দে। বেশিরভাগ সময় কোনো মন্তব্য করে না। তার অনুভূতির টের পাওয়া যায় সেই দিনগুলোর রাতে। সাধারণ এক দিনের শুরু। ইজান নিজের দাদির কোলে আছে, নাতিকে নাস্তা খাওয়াতে ব্যস্ত এবং উপভোগ্য সময় পার করছেন সামিয়া। ইরাম নিজের বেডরুমে। কিছুক্ষণ আগে টিমের একটা অনলাইন মিটিং ছিল, সেটা সমাপ্ত করে সে অগোছালো হয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছে। সাইবান রুমের এক এক দিকে এক একটা জিনিস ফেলে রাখে তাড়াহুড়োর সময়। স্বামীর টি শার্ট, শার্ট, জিন্স ভাঁজ করতে আজকাল ইরামের ভালোই লাগে। ফরমাল খুব কমই আছে সাইবানের কাছে। রংচঙে হুডি, টি শার্ট, রিপড জিন্স, সিলভার ব্রেসলেট, নেকলেস ইত্যাদি সংগ্রহই বেশি। একটা সুর গুনগুন করতে করতে সে তার কাপড় গুছিয়ে নিতে নিতে ইরাম ভাবতে লাগলো, পরের বার শপিং এ গেলে ছেলেটাকে টেনে হিচড়ে হলেও স্যুট বুট কেনাবে। বেবি! প্রফুল্ল একটা চিৎকারে ইরাম ভয় লাফিয়ে উঠল। হাতের আধ ভাঁজ করা টি শার্ট মেঝেতেই লুটিয়ে পড়ল। চট করে ফিরে তাকালো সে। বেডরুমের দরজায় দাঁড়ানো সাইবান। সে আজ খুব ভোরেই বাইরে চলে গিয়েছিল কিছু কাজের উদ্দেশ্যে। বর্তমানে তাকে দেখাচ্ছে একই সঙ্গে আতঙ্কিত এবং অতিরিক্ত খুশি। ইরাম বুকে দু হাত চেপে বলল, এভাবে কেউ ভয় পায়? তোমার বউটা যদি হার্ট ফেল করতো? সাইবান বিরাট হেসে এগিয়ে এসে শটান ইরামের কোমর জড়িয়ে কোলে তুলে ফেলল। তারপর মেঝেতে দাঁড়িয়ে বনবন করে ঘুরতে লাগলো। হতবিহ্বল ইরাম তার কাঁধ আঁকড়ে ধরল পতন ঠেকাতে। সাইবান হাসতে হাসতে চিৎকার করলো, বেবি, বেবি, বেবি! বলো, বেবি, বেবি, বেবি! স্বামীর মতো করেই হেসে জবাব দিল ইরাম। তৎক্ষণাৎ তাকে বিছানায় ফেলে উপরে উঠে এলো সাইবান। ঝুঁকে সারা মুখে চুমু দিতে লাগলো। ইরাম এবার কাতকুতো অনুভব করলো, খিলখিল করে হাসলো। পোষা প্রাণী খুশি হয়ে গেলে যেমন করে লাফায়, সাইবান ঠিক তেমনই করছে বর্তমানে। এত খুশির কারণ জানতে পারি জনাব? সাইবান ইরামের নাক আলতো করে কামড়ে দিয়ে উত্তর করলো, আমার লাকি চার্ম। আমি ওভারসি শো পেয়েছি। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। বিষয়টা বুঝতে পারেনি স্ত্রী। টের পেয়ে সাইবান হেসে ব্যাখ্যা করলো, এই প্রথমবার আমি দেশের বাইরে ডিজে কনসার্টে ডাক পেয়েছি, মালয়েশিয়ায়। এবার ইরামের ঠোঁটেও প্রফুল্লতা ছড়িয়ে পড়ল। দুহাতে সাইবানের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি? এটা তো দারুণ খবর! ইন্টারন্যাশনাল পর্যায়ে রিকগনিশন। অল থ্যাঙ্কস টু ইউ। আমি আবার কি করলাম? বারে, আপনি তো আমার লাকি ভিডিওটা রেকর্ড করেছেন। চোখ টিপ দিল সাইবান। স্মৃতিতে হারালো ইরাম। 2 মাস আগে এক লং ড্রাইভে গিয়েছিল তারা। সেখানে একটা সুন্দর জায়গার পাশে গাড়ি থামিয়ে সাইবান নিজের ইনস্টাগ্রামে দেওয়ার জন্য একটা নাচের ভিডিও করেছিল। ইরামকে ফোন দিতেই সে আহম্মকের মতন দাঁড়িয়ে থেকে শুধু তাকিয়েছিল ফোন ধরে। গানের তালে তালে হিপ হপ নাচছিল সাইবান। সুগন্ধাও গিয়েছিল তাদের সাথে ইজানকে রাখার জন্য। সাইবানের প্রলয়ঙ্কারী নাচ দেখে মেয়েটা ইরামের কানে ফিসফিসিয়ে বলেছিল, শুকনা বিচুটি পাতা প্যান্টে ঘষে রাখলে এমন নাচন কোদন বাইরয়। ইরাম ফিক করে হেসে ফেলেছিল। পরক্ষণে মাথা নেড়ে বলেছিল, কই, সুন্দর নাচছে তো। সাইবান সেদিন ইরামের প্রশংসায় বেশ লজ্জা পেয়েছিল। কারণ সেটা এমন কিছু দুর্লভ মুহূর্ত ছিল যে সময় ইরাম এই জেনারেশনের কিছু জিনিসের সমালোচনা করার বদলে প্রশংসা করেছে। সেই নাচের ভিডিওটা কোনোভাবে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছিল। সাইবানের ফলোয়ার কয়েকদিনের মাথায় 2 মিলিয়নে গিয়ে ঠেকেছিল। অতঃপর সে একটা ইংরেজি গানের ডিজে রিমিক্স বানিয়ে ভিডিও আপলোড করতেই ব্যাপক সাড়া পড়ে যায়। তখন থেকে মূলত দেশের পাশাপাশি বিদেশি দর্শক যুক্ত হয় ডিজে আলাদিনের সঙ্গে, যার পরিপ্রেক্ষিতে আজকের দিনটার আগমন। ধীরে ধীরে উৎসবের রেশ বাড়ির সবার মাঝেও ছড়িয়ে পড়ল। সাইবান নিজের টিম নিয়ে একদিন বাদেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে ঠিক হলো। ইরাম আর ইজানকে সাথে নেওয়ার টালবাহানা সাজালেও হুট করে ছেলেকে নিয়ে সোজা দেশের বাইরে চলে যাওয়াটা অনেক বড় ব্যাপার। তাছাড়া আগে থেকে প্রস্তুতির দরকার হয়। পাসপোর্ট, ভিসা ইত্যাদিরও ঝামেলা আছে। সাইবান যেহেতু আমন্ত্রণ পেয়ে যাচ্ছে, তাই তার ডিমের ভিসার ইস্যু নেই। ওদিক থেকে সবটা ম্যানেজ করা হয়েছে।
স্ত্রী সন্তানকে একলা ফেলে যেতে নারাজ হলেও শেষমেশ পরিবারের সকলের নিশ্চয়তায় সে মেনে নিতে বাধ্য হলো। আজ সাইবার মালয়েশিয়া চলে যাচ্ছে। বিয়ের পর সে শো এর জন্য সিলেট গিয়েছিল, দেশের ভেতরেই। এই প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছে, তাই ইরামের একটু মন কেমন করছে। তবে উপরে নিজেকে ঠিকই শান্ত দেখালো সে। এয়ারপোর্টে সাইবানকে সি অফ করতে গেল ইরাম, ইজান আর সামিয়া। খবর পেয়ে ভাইকে বিদায় জানাতে সরাসরি এসেছে সারিকাও। সাইবানের টিমের ছেলেগুলো যখন ব্যাগপত্র নিয়ে ইমিগ্রেশনের দিকে যাচ্ছে, তখন সাইবান অন্তিমবারের মতন পরিবারের দিকে ঘুরে দাঁড়ালো। কাছে এসে ইরামের কোল থেকে ইজানকে নিয়ে গাঢ় একটা চুমো খেলো ছেলের গালে। আম্মুকে একদম বিরক্ত করবি না পোটলা। যদি ফিরে আম্মুর গায়ে একটাও কামড়ের দাগ দেখেছি, তো তোকে এবার সত্যি জানালা দিয়ে ফালাবো। উঠতে না পারিস, হামা করে ঠিকই দিতে পারবি। ও বাহ! অন্তিম মুহূর্তেও পিতার থুতনি বরাবর একটা শক্তিশালী লাথি হাঁকিয়ে দিল ইজান। হেসে ফেললো সবাই। সাইবান নিজের মায়ের দিকে ফিরল, জড়িয়ে ধরে বলল, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার ভরসা রেখে গেলাম মম। প্লিজ দেখে রেখো। মম আছে তো, চিন্তা কিসের? তুই বিন্দাস যা ব্রো, আর ফাটি দিয়াই। আমার ছেলেকে আমি বড় পর্দায় দেখবো আর গলা ফাটিয়ে চিয়ার করব। ইয়ো ব্রো, ইয়ো ব্রো। মায়ের সঙ্গে খুনসুটি শেষ করে উদাস মুখে দাঁড়িয়ে থাকা সারিকার কপালে টোকা মেরে সাইবান বলল, তোর মতন শাকচুন্নিকে মুখ দেখাতে কে বলেছে? বিদায়ের সময় এমন অলক্ষী দর্শন। প্লেন ক্র্যাশ হলে অভিশপ্ত আত্মা হয়ে দুলাভাইয়ের ঘাড়ে চড়ে বসবো বললাম। আরে যা যা, 16 আনার ভাই 4 আনা। তোকে দেখতে এসেছে কে? যেই না থোবরা, নাম রেখেছে আমরা। মুখে বললেও সারিকার চোখের আবেগটুকু ঠিক ধরা পড়ল। হেসে বোনকেও এক দফা জড়িয়ে ধরে সবশেষে ইরামের দিকে ফিরল সাইবান। তৎক্ষণাৎ মুখভঙ্গি বদলে গেল তার। ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে শুধু স্ত্রী শুনতে পায় এমন করে ফিসফিসিয়ে হেসে বলল, আপনার সঙ্গে অনেক হিসাব বাকি আছে আমার। যতদিন বাইরে থাকবো, তত অঙ্ক যুক্ত হবে হিসাবের খাতায়। সো প্রে দ্যাট আই রিটার্ন সুন মাই প্রেশিয়াস। ইরামের উজ্জ্বল শ্যামলা চেহারা লালচে হয়ে উঠল, কিন্তু সবার সামনে লজ্জাবোধ করার অনুভূতিটুকু সে দেখাতে পারল না। তার কানের লতি আলতো করে কামড়ে দিয়ে সাইবান সরে দাঁড়ালো। শেষ একবার স্ত্রী, সন্তান, বোন, মা সকলের উদ্দেশ্যে চেয়ে হাসি মুখে স্যালুট ঠুকে উল্টো ঘুরে গেল সে। এগোলো ইমিগ্রেশনের উদ্দেশ্যে। সবাই হাত নেড়ে বিদায় জানালেও নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে নিষ্পলক দেখে গেল ইরাম। সাইবানের পিঠে আবদ্ধ রইল দৃষ্টি তার। প্রথম দূরত্ব সুখকর ছিল না। এই দূরত্ব কি সুখকর হবে, নাকি ঘটবে কোনো অঘটন? না না, মাথা ঝাঁকালো ইরাম। তার দুঃখ, কষ্ট, দুর্দশা সব অতীত। একটা গোটা পরিবার আছে তার পাশে। আছে সাইবান আলাদিন নামের এক শক্ত ভিত্তি। এই জীবনের আর ভয় কিসের? ইরামের সুখ আর নষ্ট হবে না, তাই না? সেই দৃঢ় বিশ্বাস আঁকড়েই সুস্থির ছিল ইরাম, শুধুমাত্র 2 দিন অবধি। তার সকল স্বপ্ন, বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল এক স্নিগ্ধ সকালে, যখন সুগন্ধা এসে রুমের দরজায় দাঁড়িয়ে জানালো, ভাবিজান, আপনার লগে একজন দেখা করতে আসছে। ইরাম ল্যাপটপে কাজ করছিল। সেখান থেকে মুখ তুলে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই সকালে? কে? তুমি চেনো না? না, আমি আগে দেখি নাই, নাম জিজ্ঞাইছি। কি নাম? সুগন্ধা জবাব দিল, নাম কইল অরণ্য মির্জা সওদাগর। পর্ব 57। অন্ধকার জগৎ, বিধুর সময়। নীরব আহাজারিদের স্মৃতি আজ ইরামকে আতঙ্কিত করতে পারল না। সুগন্ধার মুখে নামটা শোনা মাত্র তার ভয়ে জড়সড় হয়ে যাওয়ার কথা ছিল। দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটে যাওয়া উচিত ছিল কারো কাছে সাহায্যের আশায়, যেন তাকে ওই বিষাক্ত লোকটার মুখোমুখি হওয়া থেকে কেউ বাঁচিয়ে নেয়। কিন্তু রমণী হতবাক হয়ে আবিষ্কার করলো তার বিশেষ ভয় লাগছে না। নবজাতককে বুকে নেওয়ার পর সব সম্পর্ক ছিন্ন করে চলে আসার সময় যেমন দুঃসাহস অনুভব করেছিল সে, এখন এই মুহূর্তে ঠিক সেই দুঃসাহসটাই ভর করেছে তার উপর। ইরাম জানতো আজ না হয় কাল কোনো না কোনো একদিন তাকে এই সময়ের মোকাবেলা করতেই হবে। অন্যের ভরসায় আর কতদিন? এই লড়াইটা তার ব্যক্তিগত। ইরামের অভিব্যক্তি জুড়ে একসাথে অসংখ্য পরিবর্তন খেয়াল করে সুগন্ধা খানিকটা বিচলিত হলো, শুধালো, আপনারে চিন্তিত দেখাইতেছে ভাবিজান, কোনো সমস্যা? ইরাম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তাকে দেখে মনে হলো মাথায় কোনো পরিকল্পনা আসছে। তারপর হুট করে বিছানা ছেড়ে উঠে পড়ল ইরাম। অস্বাভাবিক শান্ত দেখালো তাকে। সুগন্ধা, চায়ের জন্য দুধ বসাও। মেহমানকে যথাযথ আপ্যায়ন করতে হবে। ইরামের কণ্ঠটা অদ্ভুত শোনালো,
দৃঢ়, তেজস্বী, আত্মপ্রত্যয়ী। সুগন্ধা ভীষণ অবাক হলো। ইরামকে অধিকাংশ শান্ত স্নিগ্ধ রূপে দেখে অভ্যস্ত সে, তাই এই রূপটা খানিকটা অচেনা লাগলো। বিশেষ কোনো মন্তব্য না করে আজ্ঞা পালন করতে সে মাথা নাড়িয়ে নিচে চলে গেল। ইরাম নিজের জায়গায় খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, মনে মনে ছক সাজিয়ে নিল। ইজান এখনো ঘুম থেকে ওঠেনি। ছেলে নিজের বিছানায় স্বাচ্ছন্দ্যে ঘুমাতে নিশ্চিন্ত করল সে। তারপর ক্লোজেট থেকে গত মাসে কেনা বাদামি রঙের জামদানি শাড়ি বের করলো, সঙ্গে গয়নার বক্স। বাথরুম থেকে পোশাক পাল্টে সুন্দর করে শাড়ি গায়ে জড়ালো সে। ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়ে সুন্দর একটা খোপা বাঁধলো। মুখে ক্রিম, চোখে হালকা কাজল এবং ঠোঁটে নুড লিপস্টিক লাগালো। অতঃপর গয়নার বক্সটা খুলল। বিয়ের পর সাইবানের উপহার দেওয়া স্বর্ণের নেকলেসটা গলায় পড়ল। সামিয়ার গড়িয়ে দেওয়া একজোড়া চুড়ি এবং নাকে নাকফুল পরল। নিজেকে বেশ যত্ন নিয়ে তৈরি করলো সে। আয়নায় নিজের প্রতিফলনের দিকে চেয়ে মৃদু হাসল। ইরাম যে কত ভালো আছে সেটা কিছু মানুষকে জানান দেয়া দরকার। দিন শেষে এই বাড়ির একমাত্র বউ সে। মেহমানকে এভাবে বরণ করাটাও যুক্তিযুক্ত, তাই না? রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। উপর থেকে নিচের হল ঘরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। সোফায় শরীর এলিয়ে বসে আছে অরণ্য। চেহারা একদম আগের মতো। তাতে ঔজ্জ্বল্যের কমতি নেই, বরং আগের চাইতেও বেশি জেল্লাদার লাগছে। পরনে চারকোল বরণের স্যুট, বরাবরের মতোই অবয়বে সামান্যতম কোনো খুঁত নেই। চিবুকে ট্রিম করে কেটে রাখা দাড়ির রেখা, চোখে স্বর্ণালী রিমের চশমা। এক হাঁটুর উপর অপর হাঁটু তুলে অভিজাত ভঙ্গিতে এসে বসে আছে, যেন এটা তার অচেনা কোনো স্থান নয়, নিজের রাজ্য। ওই অস্তিত্বকে দেখে ইরামের মানসপটে পুনরায় যন্ত্রণারা হানা দিতে চাইল। অথচ নিজেকে থামিয়ে রাখল রমণী। দুহাত শক্ত করে মুঠো পাকিয়ে নিয়ন্ত্রণ করলো নিজের সমগ্র সত্তাকে। বড় করে শ্বাস টানলো। এরপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পদশব্দ শুনে মাথা কাত করে তাকালো অরণ্য। ইরামকে দেখেই তার দৃষ্টি শক্তি স্থির হলো। চশমার লেন্সের আড়ালে চোখজোড়া আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো রমণীকে, খুঁটিয়ে খুঁটিয়ে। তার বাদামে জামদানি, গলায় শোভা পাওয়া অলংকার, নাকে জলজলে নাকফুল। অরণ্যের চোখ দুটোকে বুঝি সাক্ষাৎ স্বর্গ দর্শন করিয়ে আনলো। নিষ্পলক চেয়ে রইল সে। অজান্তেই ঠোঁটে ফুটল তৃপ্তির হাসি। ইরাম একদম শান্তভাবে নিচে নামল। ততক্ষণে সুগন্ধা কিচেন থেকে বেরিয়েছে। আস্তে করে সে বলল, চা বসাইছি, নাস্তাও রেডি। ইরাম মাথা কাত করে বলল, তুমি রুমে যাও, বাকিটা আমি সামলে নেব। সুগন্ধা আরেক দফায় অবাক হলো। খানিকটা অস্বস্তি নিয়ে একবার অরণ্য আর পরের বার ইরামের দিকে তাকালো। তর্ক করল না। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে ইজানের কাছে চলে গেল। যদিও ইরাম সরাসরি বলেনি, তবে মেয়েটা বুঝে নিয়েছে, কারণ ইরাম এখানে আছে মানে ওখানে ইজান বর্তমানে একা। সুগন্ধা দৃষ্টির আড়াল হতেই সোফার দিকে এগোলো ইরাম। আজ বাড়িতে সে আর সুগন্ধা আছে শুধু। সামিয়া হাসপাতালে গিয়েছেন। আহমেদ আছেন কিনা জানা নেই, তবে তাকে নাস্তার টেবিলে দেখেনি ইরাম। সে একদম নিঃশব্দে অরণ্যের বিপরীত দিকের সোফায় বসলো। হাঁটুর উপর হাঁটু সাজিয়ে দু হাত রাখলো কোলে। শির দ্বারা টান টান করে অভিজাত ভঙ্গিমা নিয়ে তাকালো সামনে। এতক্ষণ যাবৎ অরণ্য এক সেকেন্ডের জন্য তার উপর থেকে দৃষ্টি সরায়নি। ইরাম সূক্ষ্ম হাসল, শুধালো, আমার বাড়িতে হঠাৎ লাট সাহেবের পদধূলি? কি মনে করে? পথ ভুলে গিয়েছেন, নাকি ইচ্ছে করে ভুল পথে এসেছেন? অরণ্য বুঝি একটা ঘোর থেকে বেরিয়েছে, এমন এক অভিব্যক্তি ফুটল তার চোখে মুখে। অতঃপর সোফায় পা ছড়িয়ে বসল সে। সরাসরি ইরামের দিকে চেয়ে একগাল হাসল। নমনীয় গলায় পাল্টা প্রশ্ন করল, তোমার বাড়ি? শ্বশুর বাড়ি প্লাস স্বামীর বাড়ি ইকুয়ালস টু আমার বাড়ি। কাকতলে এমনভাবে বলল ইরাম, যেন এর চাইতে সহজ বিষয় দুনিয়ায় দুটো হয় না। অরণ্য প্রাক্তন স্ত্রীর দিকে একটানা কিছুক্ষণ তাকিয়ে রইল। এই ইরামকে অচেনা লাগছে তার, অনেকটা অচেনা। অরণ্যকে নীরবে চেয়ে থাকতে দেখে ইরাম বলল, বোধহয় আপনার বিশেষ কিছু বলার নেই। আপনার হয়তো কাজবাজ নেই, কিন্তু দুনিয়ার অন্য মানুষগুলোর কাজের অভাব নেই। সে যাকে, এসে যখন পড়েছেন অবশ্যই চা খেয়ে যাবেন। আমি আবার কিছু মুখে না দিয়ে কাউকে বাড়ি থেকে বিদায় করি না। বলে ইরাম সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। অরণ্য ঝট করে নিজের হাত বাড়িয়ে দিল তার কবজি পাকড়াও করার উদ্দেশ্যে, কিন্তু ইরাম শটান এক পা দূরে সরে গেল। খিলখিল করে হাসল, ওয়াও, কি স্পিড! বোধহয় মেহমানদারি আপনার হজম হচ্ছে না। ব্যাপার না, আমাদের মেনুতে দারোয়ানের ঘাড় ধাক্কাও আছে। আপনি নিতে ইচ্ছুক? তুমি অনেক বদলে গিয়েছো কবিতা। কবিতা নামটা কানে যেতেই ইরামের সমস্ত শরীরে তড়িৎ খেলে গেল। ইচ্ছে হলো হাতটা তুলে সামনে বসে থাকা কদর্য লোকটার গালে ঠাটিয়ে চড় দিতে, কিন্তু নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করল সে। শাড়ির আঁচল মুঠো বাঁকিয়ে ক্রোধ ছেড়ে ঠোঁটে সূক্ষ্ম হাসিটা ধরে রেখে বলল,
কবিতা বদলাতে কলমের একটা আঁচড়ই যথেষ্ট। সেখানে আপনি তো পুরো দোয়াতটাই ঢেলে দিয়েছেন, মিস্টার সওদাগর। অরণ্য সরাসরি তাকালো ইরামের চোখের দিকে। রমণের মাঝে ভীতির লেশ মাত্র দেখল না, তাতে শুধু প্রগাঢ় ঘৃণা। সেই ঘৃণা এতটাই তীব্র যে অরণ্যের অন্তর চেপে আসছে ভারতে। বসুন, চা নিয়ে আসছি। অরণ্যকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে ইরাম কিচেনে চলে গেল। সুগন্ধা চা বানিয়েই রেখেছে, চুলায় কেটলিতে ফুটছে তা। বাড়ির এক একজন এক এক মাত্রায় চিনি খায় বিধায় কখনো চায়ে সরাসরি চিনি দেয়া হয় না। ইরাম ট্রেতে সাজিয়ে রাখা দুটো কাপে চা ঢেলে নিল। একটাতে চিনি মেশালো, অপর কাপে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো মতো গুলিয়ে নিল। অতঃপর কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে হলরুমে ফিরে এলো। টেবিলে চায়ের কাপ দুটো রাখলো, অরণ্যর হাতে তুলে দিল না, বরং চিনি দেয়া চায়ের কাপটা নিয়ে পুনরায় নিজের সোফায় বসে আয়েসি চুমুক দিল। অরণ্য নিজের কাপটা তুলল না, ইরামের দিকে চেয়ে রইল, স্পষ্টভাবে বলতে গেলে চায়ে চুমুক দেয় হালকা ভেজে ওঠা ঠোঁট জোড়ার দিকে। আমার ছেলেকে দেখছি না, কোথায় ও? অরণ্যের কথায় চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে ইরাম উৎফুল্ল গলায় বলল, কংগ্রাচুলেশনস, আপনার ছেলে হয়েছে? মাশাআল্লাহ, কবে হলো? এতক্ষণ যাবৎ শান্ত দেখালেও এবার অরণ্যকে যার পরনায় বিরক্ত মনে হলো। ভ্রজরা কুঁচকে উঠল বান্দার। বিনোদিত ইরামের দিকে তাকিয়ে খানিক ঝাঁঝালো কণ্ঠে সে জানালো, রসিকতা করতে আসিনি আমি। ইজানকে নিয়ে আসো, যাও। হুকুমটা জঙ্গলে গিয়ে দিন, এই বাড়ি আমার রাজ্য। শক্ত জবাবে প্রথমটায় অরণ্যকে বিস্মিত দেখালো। পর মুহূর্তে তার চেহারায় সেই চিরচেনা অশুভ ভাবটা ফিরে এলো। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। শিকারে যেমন করে শিকারকে পর্যবেক্ষণ করে তেমন করে ঘুরে দেখতে দেখতে ইরামের সোফার পিছনে গিয়ে দাঁড়ালো সে। ঝুঁকলো সামনে, 2 হাত রাখলো সোফায়, একদম প্রাক্তনের কাঁধের কাছে, চাইলেই ছুঁয়ে দেয়া যায়। কিন্তু এই বাড়ির সীমানার ভেতরে, এই তেজস্বী চোখজোড়ার সামনে অবিবেচক কাজটা করতে দ্বিধা হলো অরণ্যের। নিজের ভীরুতায় নিজেই ঘাবড়ালো অরণ্য, তবে চেহারায় অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠতে দিল না। মাথাটা নামিয়ে ইরামের কানের কাছে ফিসফিস করে বলল, আজকাল আমার কবিতা রাজ্য চালাতেও শিখেছে দেখছি। রানী আর রাজপুত্র, আমার রাজ্য যে স্বয়ং সম্পূর্ণ। ইরাম হাত তুলে সামনের দেয়ালে লাগানো বড় একটা দেয়াল ঘড়ির দিকে ইঙ্গিত করল। ঘন্টার কাঁটা 10 আর মিনিটের কাঁটা 3-এর ঘরে। সকাল 10টা 15 বাজে। বাইরে সূর্যমামা গলগল করে পৃথিবীতে দিনের আলো ঢালছে। ঘুম থেকে উঠুন মহারাজ, চোখ মেলে আধার কাটা জগৎটাকে দেখুন, আর দিবা স্বপ্ন বন্ধ করুন। হাত বাড়িয়ে দিল অরণ্য। এবার নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো না তার পক্ষে আর। খপ করে ইরামের হাতের আঙ্গুলটা আঁকড়ে ধরে ফেলল সে। হ্যাচকা টানে সোজা নিজের বুকে নিয়ে ঠেকালো। সুরেলা হেসে বলে উঠল, সঙ্গদোষে লোহা ভাসে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। তেদরটা তোমাকে ভালোই ট্রেনিং দিয়েছে। আই লাইক ইউর দিস ভার্সন। আই থিঙ্ক আই এম ফলিং ফর ইউ অ্যাগেন। ইউ আর টু মাচ হট ওয়াইফ। এক ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইরাম। তীব্র ক্রোধ নিয়ে তাকালো প্রাক্তনের দিকে। অ্যান্ড ইউ আর টু মাচ অফ এ বিচ। ইরামের কথায় ভরপুর ঘৃণা আর রাগ থাকলেও অট্টহাসি হেসে উঠল অরণ্য। সে রীতিমতো শরীর কাঁপিয়ে হাসি। হেলে দুলে সোফায় এলিয়ে পড়ল সে। জলজলে চোখে ইরামের ক্রোধান্বিত মুখ দেখে বলল, সো কিউট, ওয়ান্স মোর। বলতে বলতে অরণ্য অজান্তেই টেবিল থেকে নিজের চায়ের কাপটা তুলে নিল। লম্বা একটা চুমুক দিল। অসহ্যকর লবণের স্বাদটা জিভে ঠেকতেই তার সমস্ত শরীর জুড়ে কারেন্ট বয়ে গেল বুঝি। মুখ থেকে চা ছিটকে তার চারকোল সুটের উপর পড়ল। ভীম রেখে কেশে উঠল সে ভয়ানকভাবে। টেবিলে সাজিয়ে রাখা ফলের ঝুড়ির পাশেই টিস্যুর বক্স। অরণ্য হাত বাড়াতেই ইরাম থাবা দিয়ে বক্সটা টেবিল থেকে মেঝেতে ফেলে দিল। 2 হাতের আঁচলায় থুতনি ঠেকিয়ে কিউট ভঙ্গিমায় তাকালো অরণ্যের দিকে। পলক ঝাপটালো অপ্রয়োজনীয়ভাবে। রসিয়ে বলল, ওয়ান্স মোর। অরণ্যের কাশি বন্ধ হয়ে গেল। ফ্যালফ্যাল করে প্রাক্তনকে দেখল সে। পরমুহূর্তে সুটের ভেতর হাত ভরল, রুমাল বের করে নিজের মুখ মুছে নিল। সুটে দাগ পড়ে গিয়েছে, সেটা মোছার চেষ্টা করে লাভ নেই। অপমানে তার নাকটা হালকা লাল হয়ে গিয়েছে। ইরাম বেশ তৃপ্ত হলো এমন দৃশ্যে। অরণ্য ধাতস্থ হলো। দাগের পরোয়া না করে রুমালটা পুনরায় পকেটে ঢুকিয়ে রেখে গম্ভীর গলায় বলল, অপ্রয়োজনীয় স্বাধীনতা পেলে পোষা কবুতরও নিজেকে ফিনিক্স ভাবতে শুরু করে। সোজা হয়ে বসল সে। গভীর দৃষ্টিতে তাকালো ইরামের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে নজর বোলালো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে।
আকাশ দেখে ডানা ছটফটিও না, দিন শেষে শক্ত মাটিই তোমার সীমানা। ব্রুকুচকে ফেলল ইরাম ভীষণ বিরক্তিতে। কাব্যের বমি গ্রন্থে উগলে দিলে ভালো করবেন, মানুষের কানের হেফাজত হবে। যাকে, আপনার বমি হয়ে গেলে আসতে পারেন, বাড়ির একমাত্র বউ, কাজের কমতি নেই আমার। অরণ্য মাথা দোলালো। হুম, দেখতে পাচ্ছি, একদম ভরিয়ে দেওয়া হয়েছে তোমায়। তবে আমার মতন কেউ দিতে পেরেছে কি? ইরামের কপাল কুঞ্চিত হলো। অরণ্যের মুখ পানে বিতৃষ্ণা নিয়ে তাকালো সে। স্মিত হেসে অরণ্য শুধালো, তোমায় আমি যা দিয়েছি তা ফেরত দিতে পারবি কবিতা? ইরাম মন্তব্য করল না, নিঃশব্দে হাত বাড়িয়ে টেবিলের ফলের ঝুড়িতে রাখা ছুরিটা তুলে নিল। হাতের মাঝে সেটাকে বনবন করে ঘোরাতে লাগলো। ধারালো প্রান্তটা জানালা চুইয়ে আসা রোদের আলোয় চিকচিক করে উঠল। তার এমন আচরণে ভ্রু তুলল অরণ্য। বলল, কি করছো? ফেরত দিচ্ছি। কি? আপনি আমায় যা দিয়েছেন তা। ট্রমা, মেন্টাল প্রেশার আর টর্চার সমেত ফেরত দেব, ইনশাআল্লাহ। ছুরিটা সহসাই ঝুড়িতে রাখা আপেলে গেঁথে ফেলল ইরাম। কচাত করে শব্দ হলো, রস ছিটকে উঠল খানিকটা। অরণ্য নিগুড় নয়নে দেখল দৃশ্যটা। ক্ষণিকের জন্য মনে হলো আপেলের জায়গায় তার গলাটা আছে। একটি ঢোক গিলল সে, তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ইরাম বাঁকা হাসলো, হাত ঝেড়ে নিজেও উঠে দাঁড়িয়ে বলল, সাবধানে যাবেন জাহান্নামে, ফিরে আসার দরকার নেই, বিদায়। অরণ্য এক পা এগোলো, হাত বাড়িয়ে দিলেও ইরামের অগ্নিদৃষ্টির সামনে সেই দুঃসাহস আর করল না। বরং ঝুঁকে রমণের মুখের সামনে মুখ নিয়ে সরাসরি তাকালো তার চোখে। সুগভীর কণ্ঠে ব্যক্ত করল, তুমি চাও বা না চাও, তোমার আমার যে এখন থেকে নিয়ম করে দেখা হবে। প্রাণ ভরে দেখব আমি, তোমাকেও আর আমার ছেলেকেও। বলে দিও তোমার পোষ্য রক্ত গরম ছানাটাকে, এতদিন পাশা সে গানে গানে খেলেছে, এবার আমাদের সাক্ষাৎ হবে আসল পাশার ময়দানে। গুড লাক। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। অরণ্য সরে দাঁড়ালো, মাথা কাত করে এক দফা সিঁড়ির উপরে 2 তলার দিকে তাকালো, যার অন্দর মহলে রয়েছে ইজান। পরক্ষণে দৃষ্টি সরিয়ে টেবিল থেকে আধ খাওয়া লবণযুক্ত চায়ের কাপটা হাতে তুলে এক চুমুকে পুরোটা শেষ করে ফেলল। বৃদ্ধাঙ্গুলে ঠোঁটের কোণ মুছে মাদকীয় দৃষ্টিতে ইরামকে দেখল সে। জিভ বের করে ঠোঁট ভিজিয়ে বলল, অমৃত। প্রসারিত হলো ইরামের চোখজোড়া। অরণ্য আর দাঁড়ালো না, প্যান্টের পকেটে 2 হাত ভরে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘরের বাইরে। গাড়ি পার্ক করে রাখা ছিল গেটের বাইরে, সেই গাড়িতে উঠল সে। খোলা সদর দরজার চৌকাঠে দাঁড়িয়ে ইরাম শূন্য দৃষ্টিতে দেখল গাড়িটা। যতক্ষণ না সেটা চোখের আড়াল হয়, অন্তরে একটুও তৃপ্তি হলো না, কারণ সে জানে এটা কেবল শুরু। পরদিন দুপুরবেলা সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে ইরাম। ইজান মেঝেতে ম্যাট্রেসে বসে খেলছে। তার জন্য রুমের এক কোনায় প্লে জোন তৈরি করে দেওয়া হয়েছে, বেড়া দিয়ে ঘেরাও করা জায়গাটা, যেন হুটহাট ইচ্ছে মতো হামাগুড়ি দিয়ে বাচ্চা বেরিয়ে যেতে না পারে। ব্লক দিয়ে খেলছে ইজান, একটার ওপর আরেকটা বসিয়ে লাগছে না দেখে কিল ঘুষি মারছে ইচ্ছা মতো, রাগে গজগজ করছে। বই, বাহ বাহ। ইরাম মুচকি হাসলো, চুল মুছতে মুছতে বিছানায় বসলো। সাবধানে আব্বু, হাতে ব্যথা পেও না আবার, বাবা এলে কিন্তু বকবে আমাকে। বাহ, আম, বাহ। বাবা বলে যে সাইবানকে বোঝানো হয়, এটা ইজান বুঝতে শিখেছে। আজকাল সে অর্থপূর্ণ শব্দ উচ্চারণ করার চেষ্টায় আছে। আম্মু পুরোপুরি বলতে পারে না, আম আম করে। তেমনি বাবা হলো তার বা। সামিয়াকে ডাকে দা, সুগন্ধাকে বলে সুসু। তার এমন উদ্ভট নামকরণে বাড়ির সবাই আইসক্রিমের মতন গলে গিয়েছে। ছেলের উত্তেজনা দেখতে দেখতে ইরাম আধভেজা চুল এলিয়ে বিছানায় শুলো। গত রাতে ভালো ঘুম হয়নি তার। অরণ্যের কথা ভেবেছে শুধু। লোকটা এমনি এমনি কিছু করে না। কাল হঠাৎ উদয় হলো, কিছু না করে চলেও গেল। অবশ্যই নয়, হতেই পারে না। অরণ্যের আগমনের উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি? ভাবতে ভাবতে ইরামের ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে সেটা নিতেই রমণের চিন্তিত মুখে সুখের প্রস্রবণ খেলে গেল। কলার আইডিতে সমস্ত ফোন জুড়ে ভেসে উঠেছে সাইবানের হাস্যজ্জ্বল একটা ছবি। একটা ভাঙা সানগ্লাস চোখে দিয়ে জিভ বের করে ছবি তুলেছে ছেলেটা, জোকারের মতন দেখাচ্ছে। সেই ছবির নিচে ভাসছে ইরামের সেভ করা নাম, মাই আলাদিন। ফোনটা রিসিভ করলো ইরাম। সঙ্গে সঙ্গে স্ক্রিন জুড়ে সাইবানের মুখচ্ছবি ভেসে উঠল। উদাম শরীর, ঘাড় গড়িয়ে পানির ফোঁটা বুকে নামছে, চুলগুলো কপালে লেপটানো। ভিডিও কলের ওপাশ থেকে ইরামের দিকে চেয়েই বিনা কারণে হেসে উঠল সাইবান, যেন বেশ বেদনায় আছে। ইস, আর 5টা মিনিট আগে ফোন করতাম, সিনেমা মিস। ইরাম প্রথমে বুঝতে পারল না, ফোন করে এমন অসংলগ্ন কথা কে বলে।
ক্যামেরায় নিজের প্রতিফলন দেখতেই থমকালো সে। মাত্র গোসল সেরে বেরিয়েছে। লিলেনের একটা পাকিস্তানি কামিজ পরেছে। ওড়না দেওয়া হয়নি কারণ রুমে কেউ নেই। গলার দিকটা এখনো হালকা ভেজা। বুঝতে পেরেই ইরামের কান দুটো গরম হয়ে উঠল। ঠিক বলেছ। আর 5 মিনিট আগে ফোন করলে আমিও তোমাকে নবজাতকের রূপে দেখতে পেতাম। দেখার আর কিছু বাকি রেখেছেন সেদিন রাতে? চোখ উল্টে সাইবান বলতেই ইরাম উঠে বসে চোখ রাঙালো স্বামীকে। চুপ! ঠোঁটের উপর খালি নির্লজ্জ বুলি। ফোন করে কোথায় কেমন আছে কি করছে বলবে, তা না। আমাকে ছাড়া ভালো নেই জানি তো, জিজ্ঞেস করার কি আছে? উফ! ওকে বাবা, হার মেনে নিলাম। এবার বলো কেমন হলো শো? ফোনটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল সাইবান। দেখে বোঝা যাচ্ছে হোটেল রুমে আছে। অর্ধাঙ্গিনীর বিপরীতে সে বলল, ইনস্টাগ্রাম দেখে নিন, শুধু জেলাস হবেন না। হব না মানে? দেশের মাটিতে পা রাখো। তোমার পিঠে নতুন একজোড়া ডানা গটিয়েছে। ছাটার জন্য আমার কেচি রেডি। হাসল সাইবান। দুজনের মাঝে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াই ঘণ্টাখানেক আলাপ হলো। সাইবান যত ব্যস্তই থাকুক, নিয়ম মাফিক সে ঠিক কল করে। গতকালও করেছে। কিন্তু ইরাম অরণ্যের কথা বলেনি, আজও বলল না। সাইবানকে বেশ ভালো চেনা আছে তার। এই বাড়িতে অরণ্যের কদম পড়েছে জানলে নিজের ক্যারিয়ারে লাথি মেরে চলে আসবে দেশে। সেটা আপাতত ইরাম চায় না। সে ফিরে আসলে বুঝিয়ে বলবে। ইরামের সাথে সাথে ইজানের সাথেও কথা বলে প্রায় 2 ঘন্টা পর ফোন রাখলো সাইবান, তাও ইরামের ধমকের কারণে। তাকে জোর করে বিশ্রামে পাঠিয়ে শেষমেশ ফ্রি হলো ইরাম। সাইবানের ফিরে আসতে 1 সপ্তাহের মতন সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত সব ঠিকঠাক থাকলেই হলো। ক্ষুধা লাগায় ছেলেকে নিয়ে নিচে নামলো ইরাম। নামতেই অবাক একটা ঘটনা দেখলো। বসার ঘরে বসে আছেন সামিয়া। তবে আজ তিনি একা নন। তার সঙ্গে আছে একটা যুবক গোছের ছেলে। শ্যামলা মুখশ্রী, গালে খয়েরি তিলের মতো দাগ, ফ্রেকেলস, চোখে চশমা, অত্যন্ত নম্র হাসি। ইরামকে দেখেই সামিয়া হাত তুলে ডাকলেন, আরে এদিকে আয়। ইরাম ওড়নার অংশ দিয়ে মাথায় ঘোমটা তুলে এগোলো। ইজানকে হাত বাড়িয়ে নিয়ে সামিয়া নিজের কোলে বসালেন। এই যে আমার নাতি, বংশের বাতি, ইজান। ওয়াও, কি কিউট! আলতো করে ইজানের গান টেনে আদর করে দিল যুবক ছেলেটা। অমায়িক আচরণ। ইজানও বেশ উৎসাহ নিয়ে দেখলো তাকে। সামিয়া এবার ইরামকে দেখিয়ে বললেন, আর এই হলো আমার বাড়ির একমাত্র বউ, ইরাম কিবরিয়া। ইরাম, এ হলো আমার হাসপাতালের জুনিয়র, কিন্তু ধরে নে আমার এক প্রকার ছেলে, আদিত্য দেবনাথ। আদিত্য নামের ছেলেটা ইরামকে দেখিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। যদিও এভাবে অতি সম্মান জানানোর প্রয়োজন নেই, তবুও মাথায় হাত ঠেকিয়ে বলল, আদাব। ইরাম মৃদু হাসল। আদাব। পরিচিত হয়ে ভালো লাগলো আদিত্য। তুমি আমার ছোটই হবে হয়তো, তাই নাম ধরে ডাকলাম, কিছু মনে করো না। একদম না ভাবি, আপনি অবশ্যই আমাকে নাম ধরে ডাকবেন। ম্যামের মুখে আপনাদের সকলের কথা এত শুনেছি, আজ দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আমারও। আজ কিন্তু আমাদের সাথে খেয়েই যাবে কেমন? এর আগে ছাড়ছি না। ইরাম বলতেই সুগন্ধাকে দেখা গেল। একদম নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে এসেছে মেয়েটা। হাতে কাচের বাটি, যাতে তরকারি। ধীরে ধীরে খাবারের টেবিল সাজাচ্ছে সে। তার আগমনে ক্ষণিকের জন্য ইরামের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো আদিত্য। এক পলকের জন্য দেখলো সুগন্ধাকে, পরক্ষণেই আবার চোখ ফিরিয়ে নিল। কিন্তু ওটুকু সময় যথেষ্ট ছিল ইরামের মনে সন্দেহ জাগ্রত করার জন্য। আর চোখে সে সামিয়ার দিকে তাকালো। নাতির সঙ্গে খুনসুটিতে ব্যস্ত থাকা সামিয়া হালকা চোখ টিপ দিলেন ইরামকে। সেই চোখ টিপের অর্থ ইরাম বুঝতে না পারলেও এখনই কিছু জিজ্ঞেস করলো না, পরে হবে। গলা খাকড়ি দিয়ে সে বলল, আরে দুপুরের খাবারের সময় তো হয়ে গিয়েছে, আমারও ক্ষুধা পেয়েছে। বসে থাকলে লাভ কি? এসো আম্মু, এসো আদিত্য, টেবিলে বসে পড়ো। দুটো চেয়ার টেনে নিয়ে ইরাম হাতে হাতে সুগন্ধাকে সাহায্য করতে লাগলো। আদিত্য আর সামিয়া দুজনেই চেয়ারে বসলেন। সুগন্ধা ধীরে ধীরে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। ইরাম সবেমাত্র একটা চেয়ার দখল করে বসেছে, এমন সময় দরজায় করাঘাত। সবাই কিছুটা অবাক হলো। সুগন্ধা গিয়ে দরজা খুলে দিতেই অচেনা এক ব্যক্তির দেখা পাওয়া গেল। ফর্মাল শার্ট প্যান্ট পরনে এক মধ্যবয়সী পুরুষ। কাঁধে ঝুলছে একটা কালো ব্যাগ, হাতে বড়সড় একটা বাদামি খাম। ইরাম কিবরিয়া আছেন? ইরাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সেদিকে। জি, আমি ইরাম কিবরিয়া। বলুন। আমি পারিবারিক আদালত থেকে এসেছি। আপনার নামে একটা সমন আছে। খামটা বাড়িয়ে দিয়ে একটা ফাইল এগিয়ে লোকটা বলল, গ্রহণ করে এখানে সই করে দিন। ইরাম হতবিহ্বল হয়ে রইল। পারিবারিক আদালত? টেবিলের সবাই বিস্মিত হয়ে চেয়ে আছে। সুগন্ধাও ভ্রু তুলে বড় বড় চোখে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। ইরাম হাত বাড়িয়ে খামটা নিয়ে সই করে দিল। সামান্য হাত কাঁপলো তার। লোকটা কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু ইরাম ডাকলো, শুনুন, এটা কিসের সমন? খুলে দেখুন।
উল্লিখিত দিনে আদালতে উপস্থিত থাকবেন। এটুকু বলেই লোকটা আর কিছু না বলে চলে গেল। বিহব্বল ইরাম দ্রুত খামটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো নোটিশ। বুকের ভেতর ধরফর হলো তার, চোখ জ্বলে উঠল। পৃষ্ঠায় লিখিত, পারিবারিক আদালত, ঢাকা, মামলা নম্বর 158/2027, বাদী অরণ্য মির্জা সওদাগর, বনাম বিবাদী ইরাম কিবরিয়া, বিষয় অপ্রাপ্তবয়স্ক সন্তানের কাস্টডি। তো শুনলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন গল্প থেকে পর্ব 56, 57। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।